নিউজ 18 বাংলায় স্বাগত। 9টা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। বছর গড়ালেই হাই ভোল্টেজ ম্যাচ এ রাজ্যে 2021-এর বিধানসভা ভোট, আর তার আগে সব দিক থেকে চাপ বাড়াচ্ছে বিজেপি। ঠিক কোন পথে তৃণমূল এর মোকাবিলা করবে, কি কৌশল নেওয়া হচ্ছে? আজ হাই ভোল্টেজ বৈঠক ছিল, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, জানতে চাইবো যে আজকে তোমার সঙ্গে তখনও কথা হচ্ছিল যখন এই ভিডিও কনফারেন্স চলছিল, দলের জেলা সদস্য যারা রয়েছেন, বিধায়ক সাংসদ যারা রয়েছেন, তাদের সঙ্গে বৈঠক ছিল। ঠিক কি কোন পথে এর মোকাবিলা করা হবে, কি রণকৌশল নেওয়া হচ্ছে? একেবারেই রণকৌশলের জায়গাটি কিন্তু আজকে অনেকটাই স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শর্মিষ্ঠা, এই কথা মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেসের ইতিহাসে এই প্রথম করোনা লকডাউন পর্বে যেখানে ভার্চুয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে সমস্ত জেলা বিধায়ক, বেশ সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যাদের আজকে প্রেস কনফারেন্স ছিল তারা বাদে প্রায় সবাই উপস্থিত ছিলেন, সাংসদ এবং জেলা সভাপতি সবাই উপস্থিত ছিলেন। আজকে সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত 3টি পয়েন্টকে বলেছেন। তিনি 3 ঘন্টা ধরে যে আলোচনা করেছেন তার সূত্র 3টি। এক হচ্ছে যে সরকার যে কাজ করছে সেটাকে আরো মানুষের কাছে নিয়ে যাওয়া। খুব স্পেসিফিক ভাবে নেত্রী বলেছেন যে এবার মানুষের কাছে যান, এবার বেরোন, বেশি করে মানুষের কাছে যান। তিনি খুব স্পেসিফিক ভাবে বলেছেন যে জনঘনত্বের নিরিখে 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ, কিন্তু করোনা সংক্রমণের নিরিখে রয়েছে 14 নম্বরে। ভালো কাজ করছে সরকার, কিন্তু বিজেপি ক্রমাগত সারা দেশে বাংলাকে খেয়েও প্রতিপন্ন করছে। একে রুখবার জন্য একদিকে মানুষের কাছে যাওয়া এবং অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আরো বেশি করে সরব হওয়া, সোশ্যাল মিডিয়াকে আরো বেশি করে ব্যবহার করা। এবং শর্মিষ্ঠা, একটা পয়েন্ট সেটা হলো পরিযায়ী শ্রমিকদের বিষয়টিকে তাদের যাবতীয় সুযোগ সুবিধা এনশিওর করা এবং সাম্প্রতিক প্রত্যেকটা ইস্যুকে তুলে ধরে জনসংযোগ বাড়ানোর ক্ষেত্রে যেমন জোর দেওয়া হয়েছে, আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে আজকের এই বৈঠকে। অনেক ধন্যবাদ সৌরভ। চোখ রাখবো পরে খবরের দিকে। করোনা আবহে ফের রাজ্য রাজনীতিতে তৃণমূল বিজেপির সংঘাত চরমে। অমিত শাহ এর আগে রাহুল যোশী নিউজ 18-এর এডিটর ইন চিফকে সাক্ষাৎকারে বলেছিলেন বাংলা দখল হবে, আর সেই নিয়ে আজ নাম না করে অমিত শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দিলীপ ঘোষ মিথ্যে খবর প্রচার করছে, সেরকমই অভিযোগ করলেন ফিরহাদ হাকিম, আর ফিরহাদ হাকিমকে পাল্টা তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতিও। রাজ্যে বেড়েই চলেছে করোনার গ্রাফ। ভাইরাস সংক্রমণের চেয়ে যেন দ্রুত গতিতে বাড়ছে রাজনীতির পারদ। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। একদিকে আমরা যখন লড়াই করছি কি করে দুর্যোগ থেকে রক্ষা করা যাবে, আর তখন একটা রাজনৈতিক দল রোজ বলে বেড়াচ্ছে বাংলায় আগে এদের তাড়াও, বাংলায় আমাদের ভোট দেয়। এটা রাজনীতি করার টাইম? আমি তো কই বলছি না যে নরেন্দ্র মোদীকে দিল্লি থেকে তাড়িয়ে দাও, কারণ আমি মনে করি দিস ইজ নট দ্য টাইম। পলিটিক্সের টাইমে হবে। তাই আপনারা কেন এসব করছেন এখন? হঠাৎ মমতার নিশানায় শাহ কেন? কয়েকদিন আগে নিউজ 18-এর এডিটর ইন চিফ রাহুল যোশীকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বাংলায় গেরুয়া ঝড়ের হুঙ্কার দেন শাহ। चुनाव होने दीजिए, भारतीय जनता पार्टी वहां पूर्ण बहुमत के साथ सरकार बनाएगी। जिस प्रकार की अव्यवस्था वहां फैली है, बंगाल की जनता परिवर्तन चाहती है। দলনেত্রীর পথ অনুসরণ করে বিজেপিকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। নাম না করেই তোপ দাগলেন দিলীপ ঘোষকে। নগর উন্নয়ন মন্ত্রীকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতিও। সল্লেকের বাড়ির দোতলার থেকে একতলায় নেবে কিছু মিথ্যা রটনা করে দিয়ে আবার টুক করে উঠে গিয়ে নিরাপদ স্থানে রয়েছেন, যখন আমরা রাস্তায় ঘাটে মানুষের পাশে দাঁড়িয়ে খাটছি। কলকাতা বিধাননগর যখন গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছিল, আমরা কিন্তু ফিরহাদ হাকিমকে কেউ কুঠার নিয়ে নামতে দেখেছেন? দিলীপ ঘোষ নেমেছে কুড়ুল নিয়ে, লোকজন নিয়ে। উনি তো বাণী দিয়েছেন 7 দিনের মধ্যে কারেন্ট আশা করবেন না, জল আশা করবেন না, 7 দিন বেঁচে থাকলে তারপরে পাবেন। মানুষ আধমরা হয়ে বেঁচেছে, 10 দিন লেগেছে কারেন্ট জল দিতে কলকাতায়। তো আজকে উনি বিজেপির বিরোধিতা করলে, মিথ্যা কথা বললে কে শুনবে? করোনা, লকডাউন, আমফান, রাজ্যে বিপর্যয় চলছে। তারই মধ্যে বাড়ছে রাজনীতির উত্তাপ। নবান্ন দখলের লক্ষ্যে এখন সব দলেরই পাখির চোখ 2021। ভোটের আগে তাই বিনা যুদ্ধে জমি ছাড়তে নারাজ রাজ্য রাজনীতির যুযুধান দুপক্ষ। নিউজ 18 বাংলা।
এবার আমফান পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো। আমফানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ 24 পরগনা। আজ পাথর প্রতিমায় গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তারা গ্রামে গ্রামে ঘোরেন, নদী পথেও বেশ কিছু এলাকা তারা পরিদর্শন করেন এবং জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করেন। খরা কোটালের জেরে এতটাই এখানে জল বৃদ্ধি পেয়েছে এবং যাকে বলা হয় রোল অন রোল অফ, অর্থাৎ ঢেউ এমন ভাবে আসতে শুরু করেছে যে এই পরিস্থিতিতে কোনোভাবেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা তারা পারে পৌঁছতে পারলেন না। এত বেশি জলের হাই টাইট এবং এখন এত বেশি রোলিং হচ্ছে যে লঞ্চ নিয়ে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। ওই পিছন দিকে বে অফ বেঙ্গল, ডান দিকটা বড় রাক্ষসখালী, বাঁ দিকটা জি প্লট। এখন এই মুহূর্তে পারে যাওয়া সম্ভব না, যে পরিমাণে জলোচ্ছ্বাস হচ্ছে, ঢেউ হচ্ছে, সেই মুহূর্তে এখন যাওয়া সম্ভব না। লঞ্চ থেকে কেন্দ্রীয় প্রতিনিধিরা দেখেন আমফান কিভাবে নদী বাঁধ ভেঙেছে, কিভাবে ধ্বংস হয়েছে ম্যানগ্রোভ। পাথর প্রতিমা জেটি ঘাটে ফিরে কেন্দ্রীয় দলের সদস্যরা গাড়িতে যান মাধবনগর গ্রামে। সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। আমফানের জেরে পাথর প্রতিমায় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। পাথর প্রতিমা থেকে ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। আর এই পাথর প্রতিমাতে কেন্দ্রীয় দলের সদস্যদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। কি তাদের অভিযোগ? ত্রাণ এবং পুনর্বাসন তাদের দেওয়া হচ্ছে না। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের উত্তর গোপালনগর গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে গোবদিয়া নদী। নদী বাঁধ ভেঙে সব ভেসে গিয়েছে। অনেক জায়গায় রাস্তাটুকুও নেই। চাষের জমি এখন পুকুর। শুক্রবার আমফান বিধ্বস্ত গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তৈরি হয়েছিল সেই মতো যদি प्रॉब्लम जो होगा सर, अभी जैसे स्प्रिंग टाइड होगा, इसका वाटर सर इस लेवल तक आ जाएगी। हाँ सर, इसका ओवरफ्लो होने का संभव। तो व्हाट इज योर प्रपोजल सर, व्हाट डू यू वांट एक्चुअली? सर दिस साल आपको मेड परमानेंट, अदरवाइज सर ये हर साल ऐसी चलती रहेगी, इसका कोई एंड नहीं है। ত্রাণ পুনর্গঠন নিয়ে অনেকের মনে ক্ষোভ। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনেই সেই ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। क्या नुकसान हुआ आपका? হাই পার্মানেন্ট অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। ফলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সামনে এই গ্রামবাসীদের বক্তব্য, তাদের যে চাষের যে ক্ষতি হয়েছে সেই সংক্রান্ত বিষয় যথাযথভাবে নজর দেওয়া হোক। একই সঙ্গে যেভাবে এখানে যেন পাকাপাকিভাবে নদীর বাঁধ তৈরি করে দিতে পারা যায় সেই বিষয়ে তারা কথা রাখেন। तो आप लोग जो फाइनल असेसमेंट करेंगे उसी में इसके फंड के बारे में आप लोग रखेंगे? डेफिनेटली जैसे जैसे असेसमेंट होगा स्टेट गवर्नमेंट का, उसके हिसाब से हम लोगों का जो विजिट है इसके हिसाब से आएगा। আমফান আছড়ে পড়েছিল 20 মে। কেন্দ্রীয় প্রতিনিধি দল এলো 5 জুন। অনেকের দাবি আরো আগে এলে ভালো হতো। কেন্দ্রের প্রতিনিধিরা আরো ভালো বুঝতে পারতেন ঠিক কতটা ক্ষতি হয়েছে। 2 সপ্তাহ আগে আসতে পারতেন, আরো বাস্তব চিত্র। এখন যা দেখছেন, আমরা বাস্তববাদী, আমরা সবসময় ঘুরছি, আমরা দেখে নিচ্ছি, কিন্তু ওদের কাছে বিশ্বাস তৈরি করার ব্যাপারটা যেটা, ওরা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এটাকে আমাদের এখানে ডিলে মেথডে আমাদের এখানে এসেছেন বলে আমার মনে হয়। অভিযোগ, অনেককে আবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছেই যেতে দেওয়া হয়নি। কথাবার্তা বলার মতন কোনো সুযোগ পাইনি, আমাদের অনেক দূরে রেখেছে, সুযোগ করতে পারিনি। পাথর প্রতিমার একাধিক গ্রামে ঘোরেন এই দলের সদস্যরা। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই রাজ্যকে আমফানে আর্থিক সাহায্যের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। একাংশের বক্তব্য, আরো সাধারণ মানুষের কাছে যদি পৌঁছতেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা, তাহলে বোধহয় সুন্দরবন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাস্তব অভিজ্ঞতা হতো এই প্রতিনিধি দলের। সেই কারণেই আগে আসা জরুরি ছিল। ক্যামেরা কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, পাথর প্রতিমা। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আরো 4 জন সদস্য আমফান পরবর্তী পরিস্থিতি দেখতে উত্তর 24 পরগনায় গিয়েছিলেন। আর সেখানে মিনাখায় গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সামনে। रास्ते में सारे वो जो सेट थे वो टूट गया, पूरा टूट गया।
बिजली है, बिजली रेस्टोरेशन कर लिया है। जो खेती थी वो हार्वेस्ट हो गई थी, तो वो तो हार्वेस्ट हो रही रास्ते में, तो उसमें तो कोई नुकसान नहीं है। हार्वेस्ट होने के बाद जो वो तो घर में नहीं ले पाया। नहीं वो कहाँ दिखाओ, अभी तो हमने वो दूर है नहीं, लेकिन हमने तो रास्ते में देखा तो सब कटे पटे 10-15 दिन हो गया सर। अरे बाद में थोड़ी कटा, पहले कटा है, वो भीग गया था। हाँ, बाद में वो ले गया घर ले गए। यहाँ पे कुछ नहीं मिलता है, ठीक है। हर आदमी गरीब है और खाना भी नहीं मिलता इनको। ये लोग भूखा है, नांगा है, और ये घर बार उधर देख जाइए सब तूफान में लूट गए हैं। कुछ नहीं मिलता है इन लोगों को, अभी कुछ नहीं मिला। खाना भी नहीं होता है। अब स्कूल में देखिए खाना हम लोग दे रहा है। नहीं, जो अभी जो सामान बटा था वो नहीं बटा, कुछ नहीं मिला, यहाँ पे कुछ नहीं मिला। कोविड में जो फ्री में दिया वो कुछ नहीं मिला। आप लोग को राशन नहीं मिल रहा है? राशन हर आदमी नहीं मिल रहा है? नहीं, राशन हाँ एक दिन राशन मिलता है तो हर महीने में एक बार मिलता है। मिलता है। वही तो है, महीने का है ना, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা এখন মিনাখার পুটখালি গ্রামের বিভিন্ন বাড়ি এবং তার সঙ্গে যে অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি তারা পরিদর্শন করছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং শুধু তাই নয়, গ্রামবাসীরা কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনেই কার্যত অভিযোগ করে জানালেন যে তারা ত্রাণ পাচ্ছেন না। सर अब तो देख ही रहे हैं यहाँ पे जो प्रॉब्लम हुआ है, जो कैसे क्या दिख रहा है अभी यहाँ पे? नहीं अभी कुछ नहीं बता सकते, अब देख रहे हैं क्योंकि ये लिस्ट देंगे हमें तभी हम कुछ कर पाएंगे। जो अच्छा, तो अभी पूरा गाँव का लिस्ट नहीं है ना अभी इनके पास। अब तो इफेक्ट देखते हैं अभी। इफेक्ट ऐसे नहीं बता सकते क्या, अभी तो उसका कंक्लूजन निकालेंगे तब बताएंगे। কেন্দ্রীয় দলের প্রতিনিধি সদস্যরা জানাচ্ছেন যে তারা রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্ট তৈরি করে তারা জমা দেবেন কেন্দ্র সরকারের কাছে। কিন্তু আমরা যে ছবি দেখছি এখন মিনাখার যে পুটখালি গ্রাম, অর্থাৎ যে গ্রাম সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমফানের প্রভাবে, সেই গ্রামে এখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে কথা বলছেন যারা পঞ্চায়েতের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা ত্রাণ পাচ্ছেন? আমাদের বড় বড় কাঠ ছাড়, আমাদের চাল দেয় 5 কেজি করে বড় বড় কাঠ। দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা একে একে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বলছেন যে তারা ত্রাণ পাচ্ছেন না এবং তাদের কাছে কোনো সাহায্য পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে পুটখালি গ্রামের প্রত্যেকটি জায়গা তারা পরিদর্শন করেন। मैडम आप ही तो घूम रहे हैं यहाँ पे, अभी क्या देख रहे हैं? अभी जो अम्फान का जो इफेक्ट है, सभी घर यहाँ पे टूटा हुआ है, क्या बोलेंगे? नहीं, अभी हम घूम रहे हैं, अभी देख रहे हैं, उसके बाद फिर पता चलेगा कि यहाँ के डैमेज तो है, देखते हैं अभी आगे। तो ग्राम जो विलेजर्स है वो बोल रहा है जो उसको जो रिलीफ मटेरियल वो नहीं मिल रहा है। अभी थोड़ा देख लेने दीजिए, उसके बाद फिर हम बताते हैं, ठीक है? এখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা গ্রামের বিভিন্ন ঘর পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে এক এক করে তারা মূলত সামগ্রিক পরিস্থিতি তারা খতিয়ে দেখতে চাইছেন এবং জানতে চাইছেন যে কি কোথায় বা গ্রামবাসীদের কোথায় কি অভিযোগ, তাই মূলত সরেজমিনে জানতে চাইছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ক্যামেরা শুভব্রত কুণ্ডুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, মিনাখা, উত্তর 24 পরগনা। ভয়ঙ্কর পরিস্থিতি রায়মঙ্গল নদী, ভরা কোটালে নদী বাঁধ ভাঙার অপেক্ষা। আর স্বাভাবিকভাবেই সন্দেশখালীর খুলনা এবং ঢোলাখালী অঞ্চলের মানুষেরা এখন আতঙ্কে। আমফান ছাড় দেয়নি, এবার ভরা কোটাল, নদী যেন গিলে খেতে আসছে সর্বস্ব। এই খুলনার বিস্তীর্ণ এলাকা জুড়ে যতটুকু দেখতে পাচ্ছি নদীর বাঁধ সম্পূর্ণ কিন্তু ভেঙে গেছে, একেবারে ছোট হয়ে গেছে। কোথাও দেখা যাচ্ছে নদীর বাঁধ, ওখানে সিমেন্টের স্ল্যাব বসানো ছিল, তার নিচে ইট দেওয়া থাকছে এবং বেশ কিছু অঞ্চল দেখলাম যেখানে থেকে জল চুইয়ে এখনো ভেতরে ঢুকছে। ভরা কোটালে ফুসছে রায়মঙ্গল নদী, বাড়ছে জলস্তর, বাঁধ ছুঁই জল। নদী বাঁধের যেসব অংশ ভেঙে গিয়েছিল সেখানে নতুন করে মাটি দিলেও চুঁয়ে জল ঢুকছে গ্রামে। ঢালাই কংক্রিটের নদী বাঁধের তলা থেকে মাটি ধুয়ে গেছে,
সন্দেশখালীর খুলনা ঢোলখালী এখন নদীবন্দী। বাঁধের তো অবস্থায় এখনো জল সুমাচ্ছে, খুব একটা ভালো না, আর তাতে বনমুখ তো এখন এই বনমুখে একটু অসুবিধা, খুব জলটা খুব বাড়ে, প্রচণ্ড ক্ষতি হয়েছে, ঘর বাড়ি আমাদের নেই। বাঁধের উপরে রক্ষা আমাদের, এই বাঁধ যদি চলে যায় আমরা ভেসে চলে যাব। বিশেষ করে এই বাঁধ যদি না থাকে তাহলে আমরা মারা পড়ে থাকবো। এই বাঁধের উপরে আমাদের নির্ভর করতে হচ্ছে, আর বাড়ি ঘর দোর সব ভেঙে ছিঁড়ে সব একাকার হয়ে গেছে আমাদের। এই যে নদীর বাঁধ, যে নদীর বাঁধে এখন আমি দাঁড়িয়ে রয়েছি, এই নদীর বাঁধ কিন্তু এতটাই নরম যে পা বসে যাচ্ছে। আবার নদীর বাঁধের তলা দিয়ে এই যে জোয়ারের জল এসেছে, এটা দিয়ে কিন্তু চুঁয়ে চুঁয়ে ভেতরে জল ঢুকছে। গ্রামের প্রাণটাই কেড়ে নিয়ে গেছে আমফান। পড়ে আছে কিছু গেরস্থালির ধ্বংসাবশেষ, ঘর, খাবার, জমি নদী কেড়েছে সব। ত্রাণও মেলেনি অভাগা খুলনার। ঝোড়ো হাওয়ায় ফের সর্বনাশের গন্ধ। ভরা কোটালে কি এবার জীবনটাই যাবে? সবচেয়ে বেশি আতঙ্ক এখানে আছে। কিরকম? এখানকার মানুষ খুব ভয়ঙ্কর ব্যবহারে বাস করছে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে। তাই এই বাঁধ একদম কংক্রিটের বাঁধ করতে হবে, না করলে এখানে মানুষ বাস করতে পারবে না। যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, জলে ঘেরা এক অন্য পৃথিবী, যেখানে কিছুই নেই। নদী বাঁধে আটকে জীবনের গতি। বাঁধ আলগা হলেই সব শেষ। ভরা কোটালে এখন যেন সেই শেষেরই আশঙ্কা। সন্দেশখালী থেকে ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা ও অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এদিকে রায়দিঘিতে নদী বাঁধ ভেঙে গিয়েছে, নদীর জল গ্রামে হু হু করে ঢুকছে। চাষের জমি এবং রাস্তা মিলে মিশে একাকার। সেখানকার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। আশঙ্কাই সত্যি হলো, আমফানের ক্ষত এখনো দগদগে, তার মধ্যে এবার পূর্ণিমার ভরা কোটাল। জল বাড়তেই ভাঙল দক্ষিণ 24 পরগনার রায়দিঘির মণি নদীর বাঁধ। বাঁধের প্রায় 150 মিটার জুড়ে দেখা দিয়েছে ফাটল। বহু জায়গায় জলের তোড়ে ভেসে গেছে মাটি। জল ঢুকতে শুরু করেছে আশপাশের গ্রামে। ইতিমধ্যেই জলের তলায় চলে গেছে কুমড়োপাড়া ও নন্দকুমার গ্রাম। নদী জমি মিলে মিশে একাকার। রাস্তা দিয়ে বইছে স্রোত। ঘর ধরে আমরা থাকতে পারিনি, খেতেও পাইনি। হ্যাঁ, এক ওপারে ত্রাণ শিবির করেছে, ওখানে তো বিমূল্য করে খাচ্ছি। ঘরে ধরে জল ঢুকে গেছে, সব জল ঢুকে একার। সেচ দপ্তরে খবর দেওয়া হয়েছে, যদিও তার আগে নিজেরাই বাঁধ মেরামতিতে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা। দুরবস্থার মধ্যে আছে। আমরা যদিও এসছি, সরকারি তরফ থেকে কিছু ত্রাণ নিয়ে এসছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ত্রাণ পাঠিয়েছেন, এমপি সাহেব তিনি এসডিও সাহেবকে বলেছিলেন। আমফানের জেরে এমনিতেই দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ। তার মধ্যেই এবার পূর্ণিমার ভরা কোটাল। আরও বাড়বে নদীর জল। প্রমাদ গুনছেন নদী পাড়ের বাসিন্দারা। ঘর ছেড়ে অনেকে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে ভরা কোটালে ফের বিপদের আশঙ্কা। অর্পণ মণ্ডলের রিপোর্ট, নিউজ 18 বাংলা, রায়দিঘি। নিউজ 18 বাংলার খবরের জের। বেশ কয়েকটি রুটে পুরনো ভাড়াতে বেসরকারি বাস ফিরল। তবে শুক্রবার রাস্তায় অনেক কম বেসরকারি বাস দেখা গেল। আর বাস মালিকরা বলছেন যে ভাড়া বাড়ানো না হলে বাস চালানো সম্ভব নয়। বৃহস্পতিবার কলকাতা ও শহরতলি এলাকায় বেসরকারি বাসে ইচ্ছে মতো ভাড়া নেওয়া হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বারাসাত থেকে যেটা ভাড়া 18 টাকা ভাড়া আছে, সেখানে 30 টাকা নিল। খেয়াল খুশি মতো জোরজাবস্তি যা খুশি তাই নিচ্ছে। কালকে যে বাসে ফিরলাম 12 টাকা, আজকে সেই বাসে নিচ্ছে 14 টাকা। বৃহস্পতিবার দিকে দিকে এরকম ক্ষোভ। নিউজ 18 বাংলায় দেখানোর পরের দিনই বিভিন্ন রুটের বেসরকারি বাস পুরনো ভাড়ায় ফিরল। শুক্রবার পুরনো ভাড়া নেয় 44 নম্বর রুটের বাস। এছাড়া কেবি 21, 215, 45, 37, 77, 21-এর 1, 40B রুটের বাসেও এদিন পুরনো ভাড়া। তবে বৃহস্পতিবারের থেকে এদিন বেসরকারি বাস রাস্তায় নামলো কম।
SD8 রুটে 30টি বাসের মধ্যে বৃহস্পতিবার নামে 6টি, শুক্রবার একটিও নামেনি। 37 নম্বর রুটে 70টি বাসের মধ্যে বৃহস্পতিবার চলে 5টি, শুক্রবার মাত্র একটি। শখের বাজার হাওড়া রুটে 24টি মিনি বাস, বৃহস্পতিবার চলে 2টি, শুক্রবার কোনো বাসই নামেনি। 40B রুটে 40টি বাসের মধ্যে শুক্রবার নামে 5টি, 77 নম্বর রুটে 30টি বাসের মধ্যে এদিন মাত্র 3টি বাস চলে। 45 নম্বর রুটে মোট 100টি বাস, তার মধ্যে শুক্রবার চলে মাত্র 9টি। নিউজ 18 বাংলার খবরের জের। শুক্রবার পুরনো বাস ভাড়ায় ফিরল অধিকাংশ বাস রুট। একই সঙ্গে রাস্তায় দেখা মিলল অনেক কম সংখ্যক বাসের। বাস না নামানোর নানা সাফাই। যদি মনে হয় যে আমরা অধিক মুনাফার জন্য বাড়তি ভাড়ার কথা বলা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা একদমই ভুল। 4100 টাকা খরচা আছে আমাদের পার ডে একটা গাড়ি যদি রাস্তায় চলে। কোনোভাবেই কোনো গাড়ি ম্যাক্সিমাম 2500 টাকার বেশি উপার্জন করতে পারেনি। সুতরাং বলাই যায় যে 1600 টাকা সেই মালিককে ঘর থেকে দিতে হয়েছে। দ্বিতীয় দফার স্টাফটাকে রাউন্ডে যে স্টাফটা ডিউটি করে, ধরুন এই 6টা করলো, করার পর আরেকটা কন্ট্রাক্টর ধরে, আরেকটা ড্রাইভার ধরে, সেই স্টাফটা কিন্তু আমাদের হাতে নেই এই মুহূর্তে। ওই সামান্য স্টাফ, মানে আমাদেরও তো পরিযায়ী স্টাফ রয়েছে, তারা তো দেশে ফিরে গেছে। শুক্রবার মিনিবাসেরও দেখা মেলেনি। শহরের কসবা অঞ্চল থেকে হাওড়া যাওয়ার অন্যতম যোগাযোগের মাধ্যম এই মিনিবাস পরিষেবা, যা 22 মার্চ জনতা কারফিউর দিন থেকে এভাবেই তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এই বাস ফের রাজপথে চাকা গড়াবে কবে, তার উত্তর এখনো অজানা। কারণ কর্মী অনুপস্থিতি এবং একই সঙ্গে ভাড়া সমস্যা। পুরনো ভাড়ায় ফিরল অনেকে, কিন্তু অনেক রুটের বাসেরই দেখা মিলল না, ফলে সেই সাধারণ মানুষের দুর্ভোগ বজায়ই থাকলো। ক্যামেরায় অসিত দাস, পিন্টু সরকারের সঙ্গে পারাদীপ ঘোষ এবং অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। এদিকে বারবার উঠছে 230 নম্বর রুটের বাসের কথা, যেখানে পুরনো টিকিটেই বেশি ভাড়া চাওয়া হচ্ছে। ন্যূনতম ভাড়া 10 টাকা, যদিও মুখে কুলুপ বিভিন্ন বাস সংগঠনের সদস্যদের। আলিপুর চিড়িয়াখানা থেকে কামারহাটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ রুটে চলে 230 নম্বর বাস। আনলক পর্বে শহরে রাস্তায় নামা গুটি কয়েক বেসরকারি বাসের মধ্যে অন্যতম এই বাসটি। এখন 230 নম্বর বাসে উঠলেই অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ফেয়ার চার্ট ছাড়া পুরনো টিকিটেই বেশি ভাড়া আদায় করছেন কন্ডাক্টর। 9 টাকা ভাড়া হয়, সেই জায়গায় 15 টাকা নিচ্ছে। সরকারের একটা ভূমিকা নেওয়া উচিত ছিল এখানে। কার নির্দেশ নেওয়া হচ্ছে বেশি ভাড়া, উত্তর দিতে আমতা আমতা অবস্থা কন্ডাক্টরের। 10 টাকা সবাই নিচ্ছে, আমরা নিচ্ছি। আমাদের 230 বাসে যা নিচ্ছে। তোমায় 10 টাকা নিতে কে বলেছে? কোথায় লেখা আছে তোমার 10 টাকা ভাড়া? আমাদের যেমন ইউনিয়নে যেমন বলছে যে বাড়তি ভাড়া আছে, যারা দেবে ঠিক আছে, যারা না দেবে তাদের জোর জবরদস্তি বোঝেনি। সরকারি নির্দেশিকা উড়িয়েই বেশি ভাড়া নিয়ে কলকাতার রাস্তায় চলছে বেসরকারি বাস। বাসে বসেই বাস সংগঠনের নেতা তপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি। তপনবাবু বলছেন? আচ্ছা, আমি 230 নম্বর বাস থেকে বলছি, এখানে বর্ধিত হারে ভাড়া নেওয়া হচ্ছে এবং কোনো বৈধ টিকিট ছাড়া। আপনাকে বাস নাম্বার দিলে আপনি ব্যবস্থা নেবেন? আচ্ছা, একটু কন্ডাক্টরের সাথে কথা বলুন তাহলে। নিন, কথা বলুন। কন্ডাক্টরের সঙ্গে কথা বলতে চাইলেন, ফোন দেওয়া হলো এবং তারপর তিনি ফোনটা কেটে দিলেন। অর্থাৎ কোথাও গিয়ে অভিযোগ, অভাবটা এবং নিজের দায়িত্বটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। সরকারি কোনো নির্দেশিকা নেই কোনো ফেয়ার চার্ট। স্রেফ করোনার অজুহাতে অতিরিক্ত ভাড়া নিয়ে শহরে রাস্তায় চলছে 230 নম্বর রুটের বাস। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এতে সব থেকে বেশি সমস্যায় পড়ছেন কারা? যারা বাসের ভরসায় রাস্তায় বেরোচ্ছেন। বাস পরিষেবা স্বাভাবিক হয়নি, কিন্তু সমস্ত অফিস খুলে গিয়েছে, তাই সকাল সকাল রাস্তায় বেরিয়ে বাসের জন্য অপেক্ষা এবং ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এতদিন ছিল লকডাউন ওঠার অপেক্ষা, লকডাউন ওঠার পর এখন বাসের জন্য অপেক্ষা। আনলক 1-এ অফিস আছে, কিন্তু চাইলেই বাস নেই। সারাদিন অফিস করার আগে সরকারি বাসের লাইনে দাঁড়িয়ে সব শক্তি শেষ। বেসরকারি বাসও সব নামেনি, তার সঙ্গে যা খুশি তাই ভাড়া নেওয়ারও অভিযোগ আছে।
সব মিলিয়ে বাস যন্ত্রণায় নাজেহাল কলকাতা ও শহরতলি। যেমন বিমান বিশ্বাস, সোনারপুরের পেয়ারা বাগানে বাসিন্দা বিমান বিশ্বাস। কামালগাজীতে বাস স্ট্যান্ডে আসার আগে স্ত্রীকে পাঠাচ্ছেন তিনি। স্বামীর হয়ে বাসের লাইন রাখছেন বিমান বিশ্বাসের স্ত্রী। আমি তো আমার ওয়াইফকে দিয়ে আগে 1 ঘন্টা আগে দাঁড় করিয়েছি, তারপর আমি আসলাম, নাহলে বাস পাবো না বলে 1 ঘন্টা আগে ওয়াইফকে পাঠিয়ে দিয়েছি। শুক্রবার কামালগাজীতে গত কয়েকদিনের তুলনায় বেশি সরকারি বাস চলে। 20 থেকে 25 মিনিট অন্তর চলে S9C, S24 রুটের সরকারি বাস। তবে প্রয়োজনের থেকে বাস কম চলায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। একটুখানি বাসটা এখন কম চলছে, তাই ওই অটো ধরেই আমাকে এখানে আসতে হচ্ছে। এখান থেকে S9C করেই যাচ্ছি। গড়িয়া স্টেশন, ওখানে এখন তো কোনো বাস নেই, তাই যাওয়া আসা দুটোতেই অসুবিধা হচ্ছে, কোনো জায়গায় কোনো বাসই পাওয়া যাচ্ছে। গড়িয়া বারাসাত রুটের বাসে বেশি ভাড়া নেওয়া হয়নি, তবে বাস চাহিদার তুলনায় অনেক কম ছিল। না, ওদিকে বাস পাওয়া যাচ্ছে না। বারুইপুর বারাসাত ভর্তি হয়ে গেলে নিচ্ছে না সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়ে। হ্যাঁ, আমি ব্যাংক কর্মী, তো আমাদের কোনো ছুটি নেই এখন, অ্যাভেলেবিলিটি নেই, দেখলাম অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো দ্যাটস ওয়াই বাস। ডানলপে অন্য দিনের তুলনায় সরকারি বাস বেশি ছিল। লম্বা লাইন হলেও বাসের জন্য কম সময় অপেক্ষা করতে হয়। আজকে একটু অল্প সময়ক্ষণই দাঁড়িয়ে আছি, বাসের ফ্রিকোয়েন্সি অনেক বাড়িয়েছে, এখন লাইনও কম পড়ছে, অনেক বাস চলছে। সরকারি বাসে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে বাস পেয়েছি আগে, এখন একটুখানি সিট ভরাট হচ্ছে, তারপর পাচ্ছি আমরা লাইনে। বাগবাজার গড়িয়া রুটের বেসরকারি বাস চলছে পুরনো ভাড়াতে। শুক্রবার এই রুটের 23টি বাস রাস্তায় নামে। বাস মালিকদের দাবি, বাগবাজার থেকে গড়িয়া রুটে আগে বাস চালিয়ে গড়ে দিনে 3,600 টাকা আয় হতো। কোভিড বিধি মেনে বাস চালাতে এখন টেনে টুনে দিনে 2,000 টাকা আয় হচ্ছে। আমরা পুরনো ভাড়াতে চালাচ্ছি, তার এইটা প্রমাণ। আমরা কোনো পয়সা বেশি নিচ্ছি না, আপনারা প্যাসেঞ্জারের দিয়েও জেনে নিতে পারেন। যারা প্যাসেঞ্জার হচ্ছে মাস্ক ছাড়া গাড়িতে উঠতে দিচ্ছি না, প্লাস হচ্ছে মানে মাস্ক পরুন তবে গাড়িতে উঠুন। যাত্রীরা বলছেন এই পরিস্থিতিতে ভাড়া সামান্য বাড়লে অসুবিধা নেই, তবে মাত্রা ছাড়া ভাড়ায় অসুবিধা। বাট আমার মতে মনে হয় যদি 1 টাকা 2 টাকা যদি বেশিও নেয়, আমার মেনটেন করে রাখাটা মেন হচ্ছে আমার মনে হয় উচিত এই সিচুয়েশনে, বিকজ আমরাও চাইছি সোশ্যাল ডিস্টেন্সিং। না, পুরনো ভাড়া থাকা উচিত নয়, কারণ কি এদেরও তো এটা তো ব্যবসা, তাদেরকেও তো দেখতে হবে। বাসের যাত্রীরা তারা অনেকেই চাইছেন কোভিড প্রোটোকল মেনে বাস চলুক, এবং তাতে 2-1 টাকা যদি বেশি নেওয়া হয় অর্থাৎ পুরনো ভাড়া থেকে, তাহলে আপাতত তাদের আপত্তি নেই। যদিও কোভিড প্রোটোকল মেনেই বাস চালানো উচিত, এমনই দাবি করছেন বাস যাত্রীরা। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। ব্যতিক্রম নয় বেহালাও। রাস্তায় বেসরকারি বাস কম, অন্যদিকে সরকারি বাস যাত্রীদের তুলনায় সংখ্যায় কম, ফলে দুর্ভোগ কমছে না বেহালাবাসীর। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরেই বেহালা থেকে যাতায়াতের নাজেহাল দশা নিত্যযাত্রীদের। বেহালায় ঢুকতে বেরোতে অনেকটা ঘুরে আসতে হয় বেহালা ঠাকুরপুকুরের বাসিন্দাদের। লকডাউনের পর আনলক 1-এ দুর্ভোগ আরও বেড়েছে, কারণ রাস্তায় হাতে গোনা বেসরকারি বাস, বন্ধ SD4 সহ বেশিরভাগ রুট। 18A, B, C রুটের বাস চললেও প্রয়োজনের তুলনায় কম। চলছে 21 ও 21/1 রুটের বাস, 52টির মধ্যে শুক্রবার নেমেছে মাত্র 15টি বাস। বেহালা রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে মিনি বাস, শখের বাজার হাওড়া, রাজাবাজার বেহালা সহ কয়েকটি রুটে নামমাত্র মিনি বাস চলছে। নাজেহাল দশা নিত্যযাত্রীদের। সরকারি বাস চললেও রাস্তায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, এমনকি নিয়মের তোয়াক্কা না করে বাসে দাঁড়িয়েও যেতে হচ্ছে। সরকারি বাস তো এই অঞ্চলে একদমই কম দেখা যায়, একদম কম, একদম কম। সরকারি বাস হাতে গোনা কিছু আছে, কিন্তু বেসরকারি বাস খুব একটা নেই। 21 বোধহয় আজকের থেকে চালু হয়েছে, খুব কম, সংখ্যায় খুবই কম। সরকারি বাসই চলছে, অসুবিধা তো হচ্ছে, তো কষ্ট করেও যেতে হচ্ছে। পুরনো ভাড়াতেই চালাতে হচ্ছে বাস। বাস মালিকদের অজুহাত, ভাড়া না বাড়ালে শিগগিরই রুট থেকে তুলে নিতে হবে বাস। আমরা চেষ্টা করছি, সরকার যখন বলেছে আমরা 1 সপ্তাহ চালাবো, 1 সপ্তাহ চালাবার পর যদি আমরা বুঝতে পারি, কেন পকেটে রেগুলার তো লস করে গাড়ি চালানো সম্ভব না। পুরনো ভাড়া জন্য অনেকেই কিন্তু মালিক পক্ষ বিশেষ করে তারা কিন্তু অসুবিধায় পড়ছেন। তারা দাবি করছেন যে যাতে ভাড়াটা বৃদ্ধি হয়। সাধারণ মানুষ বেহালা অঞ্চল, বরিশা অঞ্চলে তারা বেসরকারি বাস খুব একটা দেখতেই পাচ্ছেন না। যে কটা হাতে গোনা পাচ্ছেন তাতেই কিন্তু উঠে বসছেন। সেক্ষেত্রে যে ভাড়াই তাদের দিতে হয় না কেন, কারণ গন্তব্যে তো পৌঁছতেই হবে। দেশে ও রাজ্যে 24 ঘন্টায় করোনায় রেকর্ড সংক্রমণ।
ভারতে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, আক্রান্ত একদিনে ৯,৮৫১ বাংলায় নতুন করে সংক্রমণ ৪২৭ জনের। এবার আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কোয়ারেন্টাইন সেন্টারের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে বেশ কিছু অভিযোগ নিয়ে পরিযায়ীরা বিক্ষোভ দেখান। কোথাও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, কোথাও বেশ কয়েকদিন আগে সোয়াব টেস্ট করা হয়েছে কিন্তু রিপোর্ট আসছে না, 14 দিন কেটে গেলেও তাদেরকে সেখানেই থাকতে হচ্ছে। নানাবিধ অভিযোগ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আজ স্নানযাত্রা, কিন্তু চেনা ভিড় নজরে পড়ল না পুরী এবং হুগলির মাহেশে। সব জায়গায় ভক্ত এবং কয়েকজন ভক্ত এবং সেবায়িতদের প্রচেষ্টায় স্নানযাত্রার অনুষ্ঠান সম্পন্ন হলো। মায়াপুরের ইস্কনেও হাতে গোনা ভক্তের সমাগম, কারণ করোনা। জেলায় জেলায় প্রথা মেনে স্নানযাত্রা হলেও এবার সেই আড়ম্বর নজরে পড়ল না। দেখছেন মাহেশের ছবি, হুগলির মাহেশ। গঙ্গার জল এবং মধু দিয়ে হলো স্নানযাত্রা ইস্কন। সেখানেও হাতে গোনা ভক্ত এবং সেবায়িতদের প্রচেষ্টাতে হলো স্নানযাত্রা। মাহেশ, পুরী এবং ইস্কন, সেই আড়ম্বর, চেনা আড়ম্বর এবারে উধাও। জিওতে ফের বিদেশি বিনিয়োগ, ৩৯ দিনে পঞ্চমবার বিদেশি বিনিয়োগ। লগ্নি আবুধাবির সংস্থা মুভাডালা ইনভেস্টমেন্ট ফান্ডের ৯,০৯৩ কোটিরও বেশি টাকা বিনিয়োগে জিওতে ১.৮৪% শেয়ার কিনল মুভাডালা।